যখন জুলাই আন্দোলন হয়েছে, জুলাই বিপ্লব হয়েছে, তখন দেখছেন তারা ভাবছে কি আমাদের দেশটা স্বর্গ বানায় ফেলবে, যে আসুক স্বর্গের খবর পাওয়ার জন্য ওরা মনে করেন ইয়ের কাপড় তুলে নেমে গেছে। এখন দেখতেছে তাদেরকে তো সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা বইলা পাকিস্তানে নামাই দিচ্ছে। গেটলক বাস তো গেটলক নাই, গেটলক তো মাছবার রাস্তায় থেমে যাচ্ছে। এই জন্য ওদের এখন এই যে ধোঁয়াটা তুলছে, কিন্তু এই ধোঁয়া বাঙালি যে কি পরিমাণ বেইমান, সেই জন্য তারা চাচ্ছে যে সরকারটা বাতাসে চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? বাতাসে চেঞ্জ হয়ে তাদেরকে সুদিন এনে দিবে। সুদিন তাদেরকে আর কোনো সুদিন এনে দিতে পারতেছে না, কিন্তু এমনি এমনি হাওয়ায় পাল্টা বদলায় যাবে। তারপর তারা আবার মুখ ভরে আওয়ামী লীগের বদনাম গাবে। ওদের জীবনের একমাত্র ন্যারেটিভ হচ্ছে আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ। আমাদের ছোট যে সবচেয়ে ছোট উপদেষ্টা, আমি তার উইটনেসে শুনছি, তার ইন্টারভিউতে শুনেছি, আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছে। আমাকে বলতে দেন টিডি ভাই, আমাকে বলতে দেন। আন্তর্জাতিক গণমাধ্যম না শুধু, আমি নরওয়েতে, ছোট্ট নরওয়েতে থেকে যদি আমি তার আসিফের যে ক্রীড়া মন্ত্রী, যে ক্রীড়া উপদেষ্টা এখন, তার উইটনেস যদি আমি কোটেড করতে পারি, এটা আমার কাজ পর্যন্ত আসে, তাহলে পৃথিবীর কত মানুষের কাজ পর্যন্ত গিয়েছে এটা। তাহলে কি আমাদের জাতি বাঙালির কান পর্যন্ত যায় নাই? বিষয়টা যায় নাই, তাদের কানে যায় নাই, ব্রেইনে যায় নাই, যে তারা সশস্ত্র কি জানি বলে যুদ্ধে যাওয়ার জন্য প্রিপারেড ছিল? এটা উপদেষ্টা একজন। কি করে আমরা প্রাইম মিনিস্টারকে বলি যে সে কাজটা করেছে? চ্যাং দোলা কোটে কি করে তাকে চ্যাংয়ের মতো দোলাচ্ছি আমরা? বুঝতে হবে সে বঙ্গবন্ধুর মেয়ে, ইনহারিট করা। আমাদের জাতি যে জন্ম দিয়েছে, আমাদের জাতির নাম যে দিয়েছে, লেজিট করেছে যে এই পৃথিবীতে, তার মেয়ে। রুমি আপু, আপনি হয়তো খেয়াল করেন নাই, এরকম প্রচুর ইনফ্লুয়েন্সার আছে ছোট্টখাট্ট, তারপর ধরেন কি বলবো, ফ্যাশন বিউটি ব্লগার, হোয়াট এভার দে আর, তাদের প্রত্যেকের পোস্টের সারমর্ম, ইনায় বিনায় সারমর্মটা জিসটা হচ্ছে যে আপনি অন্যা ছাড়া নিচে নামবেন না, অন্যা ছাড়া নিচে নামুক আর যাই করেন, দুনিয়া উল্টায় যাক, কিয়ামত হয়ে যায়, আপনাকে অন্যা নিয়েই নামতে হবে। আফগানিস্তানে কয়েকদিন আগে আপনাদের খেয়াল আছে কিনা যে আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে, সেখানে বেগানা নারীকে নন মাহরাম সে উদ্ধার করতে পারবে না, সেজন্য নারীদের উদ্ধার করা হয় নাই, মরার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এবং এই সপ্তাহখানেক হয়েছে নিউজটা আসছে যে বোরকা না পড়লে হসপিটালে তাদের সেবা দেওয়া হচ্ছে না, সার্ভিস দেওয়া হচ্ছে না। আপনি চিন্তা করেন, আজকে 25 সালে বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছে, ফেসবুকে যাদের মোটামুটি ধরেন 20-25 হাজার হইলেও ফলোয়ার আছে, তারা পর্যন্ত পোস্ট দিচ্ছে যে ওন্না নেওয়াটা ম্যান্ডেটরি, আপনি জীবন চলে যাক আগে আপনি ওন্না নিবেন, তারপর আপনি সেফ জায়গায় যাবেন। ভাবেন এই দেশে মানুষজন গলায় ওন্না পেঁচায় মরে যাচ্ছে। আপনাদের টপিক থেকে ডিফারেন্ট হয়ে যাচ্ছে, বাট ডিফারেন্ট কথাটা আমি নিয়ে আসতেছি আবার। ওন্না রিক্সায়, অটোতে, মোটর সাইকেলে পেঁচায় মরে যাচ্ছে কেন? আমি ভুক্তভোগী, আমি আমার এরকম টান, আমি ঝাটকা খেয়ে রিক্সা থেকে পড়ে গেছিলাম। না, আমি পড়ে যাই না, আমি টের পাইছি, টের পেয়ে মানে হালকা ছড়ে গেছিল, তার আগে আমি করতে পারছি নিজেকে। যেটা বলতেছিল যে মানুষ এখানে বাঁচা মরার আগে হচ্ছে পর্দাটা জরুরি, যেখানে ধর্মে বলা হয়েছে জীবন আগে, বাদ বাকি সবকিছু পরে। আপনি যদি বেঁচে থাকেন বাকি সবকিছুর জন্য আল্লাহর কাছে তওবা করতে পারবেন। হ্যাঁ, সেইখানে তারা আগে বলতেছে যে সব শেষ হয়ে যাক, কিয়ামত হোক, ভূমিকম্প হোক, আগুন লাগুক, আপনি রিক্সায় গলায় ওন্না পেঁচায় গেছে, তারপর আপনি গলা বুকের উপর থেকে ওন্না সরাইতে পারবেন না, আপনাকে আগে আপনার পর্দা পালন করতে হবে। সেইখানে আপনারা বলতেছেন, আপনি রুমি আপু বলতেছেন যে এরা কেন 24-এর মেটিকুলাস আন্দোলনটা বুঝে নেয়। আপনি তো আন্দোলন বুঝে নেয়, ওই বালের আলাপ তো বাদই দিলাম। সেপ্টেম্বরে এই নুমিচ্চা যখন আমেরিকাতে গিয়ে বললো স্টেজের মধ্যে দুই হাত এরকম মেলায় মেলায় নাইচে বান্দর যেরকম স্টেজে ওইটা খেল দেখায়, এরকম নাচতে নাচতে যখন বললো যে এটা তো অনেক দিন ধরে প্ল্যান করা, এটা মেটিকুলাসলি ডিজাইন, আমরা অনেক দিন ধরে করে আসছি, এবং এটা আপনারা মনে করেন না যেটা হুট করে হয়ে গেছে, এটা হুট করে হয় নাই। এক্স্যাক্টলি তার কথার মিনিংটা ছিল এইটা। আপনারা কি করে আশা করেন যে এই দেশের জনগণ এই কথাগুলো বুঝবে? এটা যদি বুঝতো তাহলে প্রধানমন্ত্রী যখন বললেন যে এটা সব জামাত শিবিরের কাজ, তারা এই যে বিটিভিতে আগুন, আমি তো এতক্ষণ শুনতেছিলাম, আমাকে প্রধানমন্ত্রী যখন বলছেন যে বিটিভিতে, মেট্রো রেলে সবখানে এই শিবিরের আগুন দিচ্ছে, কেউ বিশ্বাস করে নাই। ইনফ্যাক্ট এই যে আপনার যে চ্যাংদোলা কোর্ট বলেন আর ফরিদ ভাইয়ের চ্যাঙ্গারো কোর্টই বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অভিযোগ হচ্ছে, এগুলো আগুন প্রধানমন্ত্রী নিজেই দিতে বলছে। এদিকে এক একজন ফেসবুক পোস্ট বলেন, পাবলিকলি জনসভায় বলেন, চিল্লায় চিল্লায় একদম গলা ফাড়ায় লাইতেছে, তাও মার্কেট পাইতেছে না। তাদের কথা হচ্ছে আমরা আগুন দিছি, আমরা আগুন দিছি, হ্যাঁ আমি দিছি, আমরাও বলে না, বলতেছে আমি দিছি, গাড়ির নাম্বার উল্লেখ করে বলতেছে, কোন গাড়িটা পুরাইছে আমি নাম্বার বলতে পারতেছি না, সরি।
এখন তারা এই চ্যাঙ্গারু চ্যাংদোলা কোর্ট এসে প্রধানমন্ত্রীর এই বিচার শোনাচ্ছে। ইন্টারন্যাশনাল মিডিয়া এগুলো দেখতেছে না? রুমিয়া আপু যে নরওয়ে যেখানে থাকেন, সেই নিউজে যদি এইটা চলে আসতে পারে যে আসিফের এই বক্তব্য যে আমরা সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, যদি 5ই আগস্ট স্বৈরাচারের পতন না হইতো, তোর অস্ত্রটা পাইছিস কই? কোন বাপেরা দিছে? পাকাব্বারা দিছে? এটা শিকার যা, এটা তো শিকার যাচ্ছিস না। তারা রাজনৈতিক দল খুলে ফেলছে কেন? তাদের দাবিটা কি ছিল? আমাদের সরকারি চাকরি দরকার, আমাদের কোটা তুলে দাও, আমরা চাকরি পাচ্ছি না। সেই ফকিন্নির বান্দির পুতেরা রাজনৈতিক দল খুলে ফেলছে। দল খুলে এখন নিত্যদিন কি ছিঁড়ে ফেলতেছে। আমি আর উচ্চারণ করলাম না, আমি আজকে মুমিন বান্দা। তো তারা এখন সেটা বলতেছে কি, তাদের রাজনীতির গঠনতন্ত্র বলেন বা ফাউন্ডেশন বলেন, তিনটা জিনিস আওয়ামী লীগের রাজনীতি হবে না, শেখ হাসিনার বিচার হবে না, হয়ে গেছে, এখন তো হয়েই গেছে, বয়কট ইন্ডিয়া। এই তিনটা ছাড়া তাদের যে একটা রাজনৈতিক দলের যে এজেন্ডা থাকে, ম্যানিফেস্টো থাকে, কিছু নাই। তাদের জীবন যৌবন উৎসর্গ করে দিচ্ছে এই তিনটা বয়ানের পিছে। এবং মজার ব্যাপার দেখেন, তলে তলে এরা সবাই আবার ভারতের পা চাটে যে আমাদেরকে একটু আইতে দাও, আমরা তোমাদের দেশে একটু আসি, তোমরা একসেপ্ট না করা পর্যন্ত ইন্টারন্যাশনালি আমাদেরকেও বাল দিয়ে গুনতেছে না। আপনি অবস্থাটা খালি চিন্তা করেন, এরা কত বড় মুনাফেক। ওদের ভাষাতেই বলি, ওরা যে ইনসাফ করে চিল্লাচ্ছে, কি জানি ইনকিলাব জিন্দাবাদ বলে, তারপর হচ্ছে দাঁড়ান আর এটা কি বলে, আজাদি। এই ওয়ার্ড গুলো ওরা কেন বলে? এগুলো তো বাংলাদেশের সাথে রিলেভেন্ট না। বাংলাদেশের কথা হচ্ছে জয় বাংলা। তোরা ইনসাফ, ইনকিলাব, আজাদি এই কথাগুলো কে লেগে কস? এটা জিগান, উত্তর দিতে পারবে না। তারা একমাত্র বেচে কি, এই যে কি বেচে জানি, বেহেশতের টিকিট বেচতেছে। বেহেশতের টিকিট কারা বেচে? জামাতের লোকেরা। সেই জামাতের লোকেরা, আপনি ভাবেন, যারা বিটিভিতে আগুন দিছে, যত নাশকতামূলক কর্মকাণ্ড বাংলাদেশে সবসময় যারা করে, সেই জামাতের লোকেরা। এদের ছাত্র পর্ষদ হচ্ছে শিবির, যাদেরকে আবার ঢাবির বিখ্যাত টিচার, তাদের আবার শিবিরের জন্য একদম প্রেম ওতলায়া বলকায়া পড়ে। কি আর বলবো, আপনি ওদের ব্রেন নিয়ে কথা বলতেছেন, মুরগির ব্রেনের চেয়েও তো ওদের ব্রেন কম। বললেন না যে মুরগি সব ভুলে যায়, বাঙালি হচ্ছে সব ভুলে যায় না, ওরা হচ্ছে বেঈমানের জাত। দেখবেন না ফারহানা, ইন্দ্রা, একটা প্রশ্ন, মানে একটা নর্মাল, জাস্ট একটা নর্মাল কোশ্চেন, কিসের পুলিশ মারছে? পুলিশ তো ফ্রন্টে ছিল, মাঝখানে থেকে যে টুস টাপ করে বাচ্চাগুলো পড়ে গেছে, নিজের চোখে দেখছি আমি, সাক্ষী দিব আমি এই ভিডিও, সে বলছে নিজের চোখে দেখছি, আমি সাক্ষী দিছি। আরে পুলিশ মারলে তো ফ্রন্টের বাচ্চাগুলো মরবে, পুলিশই যদি মারে, তাহলে মাঝখান থেকে, মিছিলের মাঝখান থেকে বাচ্চাগুলো পড়ে গেল কেন? জাতি কেন করে না? আসে না। না রুমিয়া, কিন্তু আপনাকে এই কথাটাই বললাম যে এদের যদি ব্রেইনটা একটু আপার লেভেলেই থাকে। এই যে ভাই চুপ করেন, দুইটা মেয়ে এখানে কথা বলতেছে। হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু দুইটা মেয়ে কথা বলতেছে, আপনি একটু পজ থাকেন, তারপর আপনাকে ফ্লোর দিব। রুমিয়া পুজো বলতেছে যে একজন চাচা একদম বলতেছে যে মাঝখানে মারা গেছে, পুলিশ তো ধারে কাছে ছিল না। আপনি আমাকে বলেন, আজকে থেকে 16 মাস আগে এই কথাটা আমি যদি ফেসবুকে বলতাম, আমাদের কি করতো বলেন? আজকে যে আমি অনলাইনে এসে গলা ফাটাইতেছে বিটিভি চ্যানেলে গিয়ে, যে আমাকে দেখেন কোন ফেমিনিস্ট আমার পাশে নাই, আমাকে এই বলতেছে সেই বলতেছে। জুলাই আগস্ট, ইনফ্যাক্ট এখন পর্যন্ত আওয়ামী লীগের নারীদের নিয়ে, ছাত্রলীগের মেয়েদের নিয়ে বা আওয়ামী সমর্থক যেসব নারী আছে, এদেরকে কি ভাষায় অনলাইনে আক্রমণ করা হয় আপনি আমাকে বলেন। আপনি যে বলতেছেন ওরা বুঝতেছে, চাচা মিয়া বুঝতেছে, সে সাক্ষী দিবে বলছে, সেই সাক্ষীটাই মাদারির পুঁতে গিয়া তখন ওই 1.5 বছর আগে গিয়া কেন বলে নাই? ফেসবুকে আইসা তখন কেন মানুষজন, এই যে আপনি বললেন যে শিক্ষিত মানুষজন কেন ফেসবুক দেখে বুঝে নাই যে এখানে লজিকটা কি? পুলিশ ধারে কাছে নাই, আসে নাই, পাশে নাই, আগায় নাই, পটকি নাই, তাইলে এই গুলিটা আসতেছে কই থেকে? ডিজাইন না হলে গুলিটা কই থেকে আসতেছে? ফ্রন্টের মানুষ মারা যাবে, পুলিশ গুলি করলে মিছিলের মাঝখানের মানুষগুলো মারা যাবে না। আমরা 1952 সালের ভাষা আন্দোলনে দেখছি, পুলিশ যখন গুলি করে ফ্রন্টের লোকজন ধুপধাপ পড়ে যায়, সামনের সারির লোকজন ধুপধাপ পড়ে যায়। এরা ফ্রন্টে ছিল মিছিলের, এরা ফ্রন্টে ছিল, এরা পড়ে গেছে। ষড়যন্ত্র কেন বলছি আমি, কেন টিটি ভাই ষড়যন্ত্র শব্দটা তুলে ধরছি? এগুলো জাতিকে আবার বোঝানো উচিত। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ একদম শুনতে পাচ্ছি। 54 বছরের ইতিহাসটা বললেন, 54 বছরের মধ্যে জামাত কিন্তু পাবলিকলি কোনোদিন নিজেদের অ্যাড্রেস করতে পারে নাই, গত 17 বছর তো পারেই নাই। কারণ কি? তাদের অফিসের তালাই তারা খুলতে পারে নাই। তারা এত বড় হ্যাডাম, তারা কোথাও ইলেকশনে পার্টিসিপেট করতে পারে না, একমাত্র বাংলাদেশে পারে। কেন পারে? ওই যে খালকাটো ইন্নাটা ছিল না,
খাল কাটুইন না, যার মধ্যে যার ছায়া ইদানিং ফখা আমাদের দেখতে পাচ্ছেন ইউনূসের মধ্যে, সেই খাল কাটুইনাটা এই জামাতিদের এই বাংলাদেশে ভোট করার অধিকারটা দিয়ে গেছে। খাল কেটে কেটে এই খাঁচ কাটা কুমিরটাকে নিয়ে আসছে বাংলাদেশের রাজনীতিতে, এই কি জানি সর্বদলীয় অংশগ্রহণের নামে সে জামাতকে পেট্রোনাইজ করে গেছে, বিএনপি করে গেছে। সেই বিএনপি কে এখন জামাত উঠতে বসতে এমন ঠাপানি ঠাপাচ্ছে, তারা বাপ বাপ করতেছে কিন্তু মুক্তি পাচ্ছে না। দেখেন ওই যে বললেন যে প্রতিশোধ কেন হবে না, তারা তো কোথাও পাবলিকলি অ্যাড্রেস করতে পারে না এত বছর। এখন দেখেন সর্বস্তরে তারা লুঙ্গির দল থেকে বের হয়ে আসছে, প্রত্যেকটা জায়গায়। কোথায় তারা অস্বীকার করতেছে? কোথাও কি তারা অস্বীকার করতেছে যে আমরা ছিলাম না? প্রত্যেক জায়গায় তারা বুক ফুলায় বলতেছে আমরা এই করছি সেই করছি। কেন বলতেছে? কারণ এত বছর পরে তারা প্রপারলি এই কাজটাতে সাকসেস হয়ে মানুষকে শো করতে পারছে যে দেখো আমরা পারি। বিএনপি কিন্তু এই কাজটা পারে না। গত 17 বছর মাঠের আন্দোলনে যাই বলেন বিএনপি, এবং আমরা মেটিকুলাস ডিজাইন হিসেবে যেটা দেখছি যে বিএনপি কে কি জানি করে, এটা কি বলে, ফান্ড দেওয়া ট্রাই করা হয়েছে যে তোমরা এই কাজটা করো, শেখ হাসিনার এগেনস্টে আন্দোলন তোমরা জমাও। বিএনপি কিন্তু পারে নাই। আলটিমেটলি সেই জামাত শিবির এটা করে দেখাইছে, সেই জন্য তারা তো প্রতিশোধ নিবেই। তারা তো লিটারেলি 54 বছর পরে, এবং 54 বছর কেন বলবেন আমাকে বলেন, বাংলাদেশ তো স্বাধীন হয়েছে যতদিন, ঠিক ততদিন পরেই তো তারা শোটটা নিতে পারতেছে। এর আগে তো তারা চান্স পায় নাই। জিয়া যতই তাদেরকে ফিল্ড রেডি করে দেখ, বাংলাদেশের মানুষ তখনও তাকে একসেপ্ট করে নাই। 81 সালে বাইতুল মোকাররমে এই গোয়াকে জুতা পেটা করা হয়েছে, তাদের কি মানুষ একসেপ্ট করছে? করে নাই তো। তাহলে তারা কেন বলবে না যে 54 বছর পরে? তাদের একমাত্র জিদ, আপনি দেখেন 5ই আগস্ট যখন বঙ্গবন্ধুর ভাস্কর্য সব ভেঙে ফেলা হইলো, পাকিস্তান থেকে উল্লাস করা হয়েছে। কেন পাকিস্তান থেকে উল্লাস করা হবে? বঙ্গবন্ধুর তাদের শত্রু। এই যে ইউনূস কালকে বললো যে মেজর জিয়া স্বাধীনতার ঘোষক, কই পাকিস্তান তো মেজর জিয়ার অসম্মান হইলে কোনো ধরনের উল্লাস করে না। তাদের শত্রু একমাত্র বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, শেখ হাসিনা, অন্য কেউ তো তাদের শত্রু না। বিএনপি কি করে শত্রু হবে পাকিস্তানের? বিএনপি তো শত্রু না, বিএনপি জামাতকে পেট্রোনাইজ করে গেছে এখানে। সেই জন্য তারা বুক ফুলায় বলতে পারে যে 54 বছরের শোধ আমরা নিতে আসছি। দেখেন ওরা বলে এত বছর বলছে, এখন বলে না, এখন কিন্তু কত 1.5 বছর যাবত বলে না, কত 15 বছর 16 বছর যাবত তারা বলছে জয় বাংলা, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, 71, স্বাধীনতা। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ বেচে ব্যবসা করে, এইসব বলে কুক্ষিগত করে রাখছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে একা মুক্তিযুদ্ধের ঠিকাদারি নিয়ে রাখছে, আর কারো কি ভাগ নাই? আয় তোরা ভাগ নে। কি করে ভাগ নিবি? তোদের যে 54 বছর আগে সেই সোহরাওয়ার্দী উদ্যানের 93,000 গুলোর যে পাকিস্তানি সৈন্যর যে প্যান্ট খুলে রেখে দিছিল, সেই সদি তো তোদের এখনো শুকায় নাই, সেই জ্বালাই তো তোদের এখনো কমে নাই। তাইলে তোরা মানে কি করে ভাগ নিবি? তোরা তো এই বাংলাদেশ চাস নাই। এই যে 24 সালে এরা যখন আপনি খেয়াল করছেন, আপনার মনে থাকবে, ডেফিনেটলি আপনার মনে থাকবে, আপনি জ্ঞানী মানুষ, আমাদের ওয়াকার ইউনূস প্রথম কথাটা বলছে জামাতে আমির। এটা একদম রেকর্ডেড, মানে এটা সারা বাংলাদেশের মানুষ দেখেছে, সারা পৃথিবীর মানুষ দেখছে। আপনি আছেন বাংলাদেশ গরিব কোথাকার, সারা পৃথিবীর মানুষ দেখছে জামাত। বাংলা বোঝে না ফারজানা ইন্দ্রা, আমরা কাজের আলোচনায় আসি। ট্রান্সলেট করছে, তারা তো আর বাংলায় দেখে নাই, ট্রান্সলেটেড ভার্সন দেখছে। সেইখানে দেখেন একটা মানে কি বলে প্রতিষ্ঠিত একটা বিরোধী দল না, কিছু না, কিন্তু তার মুখ দিয়ে বের হয়েছে জামাতে আমির। আপনি বুঝতে পারছেন তাদের পেট্রোনাইজিং পাওয়ারটা কোন লেভেলে ছিল, তারা কোন লেভেল থেকে সব ক্যাপচার করে আসছে। এবং এই জন্য এখন এই যে ভুয়া হোক যাই হোক, তারা তাদের মানে পাগলের সুখ তো মনে মনে, বুঝেন নাই, পাগলের সুখ তো মনে মনে, তারা যেন তেন একটা কোর্ট করে একটা রায় লিখছে, এটা দিয়ে তারা খুশি হয়েছে। এবং তারাও কিন্তু খুব ভালো মতো জানে যে এটা তারা জীবনে কেন 500 বার পয়দা হয়ে আসলেও এটা ইমপ্লিমেন্ট করতে পারবে না। তারপর তারা এটা নিয়ে লাফাচ্ছে। কেন লাফাচ্ছে? দেখানোর জন্য, সবাইকে চাঙ্গা রাখার জন্য যে দেখো আমরা কিন্তু পারি, 54 বছর পরে হইলেও আমরা পারি। এই জন্য তারা বারবার এই 54 বছরটা মেনশন করে। আপনি খেয়াল করবেন, আর কিছু বলুক না বলুক, 54 বছরের নির্যাতনের ইতিহাস তারা বলে। কারণ কি 54 বছর তোদের কোন আব্বারা নির্যাতন করছিল? বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কয় বছর? 54 বছরের মধ্যে যে তোদেরকে নির্যাতন করবে, তোদেরকে তো একটা লম্বা সময় ধরে তোরাও তো ক্ষমতায় ছিলি, মানে বিএনপির সাথে বিএনপির সাথে তো ছিল 5 বছর, তো তারা টানা ছিল। সেই সময় আমরা দেখছি রাজাকারের গাড়িতে বাংলাদেশে, তখন আওয়ামী লীগ ওদেরকে নির্যাতন করছে। হ্যাঁ, তখন আওয়ামী লীগ ওদের নির্যাতন করছে। আচ্ছা ফারজানা ইন্দ্রা সুন্দর বলেছেন, চমৎকার বলেছেন। এবারে আমি আপনাদের দুজনকেই একটা কথা একটু মনে করিয়ে দিই, সেটি হচ্ছে জামাত কিন্তু অসংখ্যবার এটা বলেছে, যখন এই যে যুদ্ধ অপরাধীদের, এই যে খুনিদের এবং এই নিজেদের মায়েদের বোনেদেরকে যারা পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল,
তাদের যখন ফাঁসির রায় কার্যকর হয় তখন জামাতের এবং শিবিরের অনেক লিডার বলেছিল প্রকাশ্যে চুপি চুপি লুকিয়ে যে আমরা এই এক একটা লাশের বদলে মানে এই এক একটা খুন, তারা খুন শব্দটি ব্যবহার করছে, এক একটা খুনের বদলে আমরা 1000 করে লাশ ফেলবো। এটার সাথেও কি আসলে এই প্রতিশোধের কোনো যোগ আপনারা খুঁজে পাচ্ছেন কিনা রুমি গোমেজ? এক্স্যাক্টলি কয়জনের অ্যাকচুয়ালি ফাঁসির রায় হয়েছে এবং এটা ইমপ্লিমেন্ট হয়েছে, এক্সিকিউট হয়েছে? আই এম নট শিওর, আমার মনে নাই এই মুহূর্তে। না, এখানে আরেকটা ব্যাপার আছে। না দাঁড়ান, আমার পিকচার প্রিন্ট আছে 1 2 3 4 5 5জন, না 5জন মনে হয়, আমি 5জন খুব সম্ভবত 8জন। এর সাথে আরো কিছু আছে, এর সাথে শুধু এরা না, এদের আরো খুব পরাণের বন্ধু হইল বঙ্গবন্ধুর যারা হত্যাকারী, তাদেরকে যখন ফাঁসি দেওয়া হয়েছে, ওরা কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকারী কিন্তু ওদের বাপ, বঙ্গবন্ধুর হত্যাকারীরাও কিন্তু ওদের বাপ, এবং তারা বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে জাতীয় বীর অমুক তমুক অনেক কিছু বলেছে। এটা কি এই যে বর্তমানে যে হত্যাকাণ্ডগুলো চলছে বা যেই হত্যাকাণ্ড তারা জুলাইতে চালিয়েছে বা আরো অনেককে হত্যা করা, ওই যে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ বলে যে এই ছোকরা আছে, সে একটি কথা বলেছিল, আপনাদের মনে আছে কিনা এই 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 বিষয়ক, যে আমাদের মূল টার্গেট ছিল শেখ হাসিনাকে হত্যা করা। মনে আছে। এইটা নিয়ে আসলে কি বলবেন, যে এই প্রতিশোধ, যে প্রতিশোধ পরায়ণতা, এবং তারা মনে হলো তাদের যে প্রত্যেক যারা জামাতের সাথে যুক্ত, শিবিরের সাথে যারা যুক্ত, তারা মনে হচ্ছে তারা বিজয় অর্জন করেছে, তারা আবার পাকিস্তান ফিরে পেয়েছে। এই বিষয়ে রুমি গোমেজ যদি একটু আলোকপাত করতেন, এরপরে ফারহান ইন্দ্রা। আমি আসলে জামাত, আমি পার্টিকুলারলি কোন দল নিয়ে কথা বলতে চাই না, বিকজ আমার অ্যানালিসিস মানে পয়েন্ট অফ ভিউটা টোটালি ডিফারেন্ট। ওই মুক্তিযুদ্ধ অমুক তমুক এটা না, আমি একটা কথা বলি, জাস্ট একটা, এটা কেউ হাইলাইটেড করে না। আমি সাইফুল ভাই, যে এখন রিটায়ার, হ্যাঁ রিটায়ার কি জানি বলে সাংবাদিক, উনি একটা প্রশ্ন করেছিল যে জামায়াত ইসলামের যে লিডার, উনি একটা এই বক্তৃতা একদম প্রকাশ্যে দিয়েছে, আমরা যদি চাইতাম জুলাই অগস্টে মানে পুরো প্রতিশোধটা নিতে, তাহলে দেশ বদ্ধভূমি হয়ে যেত। এটা সে নিজ মুখে কথা বলেছে, এটা নিজ মুখে মাইকে বলেছে, যদি আমরা চাইতাম পুরো ইমপ্লিমেন্ট করতে, তাহলে জুলাই আগস্টের যে এটাকে গণহত্যা, এটা বদ্ধভূমি হয়ে যেত। How come people say that এই ওয়েতে? বদ্ধভূমি তো আমরা জানি, আমরা দেখেছি না বদ্ধভূমির ছবি। বদ্ধভূমির চেহারাটা কি? লাশের উপর লাশ, যে সমস্ত ডোবার মধ্যে মানুষ ফেলেছে, সে সমস্ত ডোবায় পানি নেই, মানুষ দেখা গেছে এত লাশ পড়েছে। দ্যাট মিনস কত লাশ পড়তো বাংলাদেশে যদি তারা চাইতো? বদ্ধভূমি হয়ে যেত পুরো বাংলাদেশ। তার মানে এটা প্রতিশোধ না, তাহলে কি টিটু ভাই? তাহলে কি? আমরা এই সমস্ত পয়েন্ট গুলো কোটেড করে বিশ্লেষণ করি না, আমরা করছি না এখনো। তারপরে এটা তো গেল, এটা 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 হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের রাজাকার, ওমা পড়ে গেছে, রাজাকারদের চিন্তা ভাবনা, ঠিক আছে। কিন্তু এখনের মেটিকুলাস প্ল্যানের ষড়যন্ত্র শুরুটা হয়েছে কোথা থেকে টিটু ভাই জানেন? এই নোবেল পিস প্রাইজ নিয়ে গেছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। তখন আমি ইউনিভার্সিটিতে গলাবাজি করেছি, আমি রুমি গোমেজ করেছি। দিস ইজ এ প্রাইড অফ মাই বাংলাদেশ। আমি ইউনিভার্সিটিতে তখন ডিগ্রি পড়ি, পড়াশোনা করতেছি, তখন আমি বলছি দিস ইজ এ প্রাইড। না সরি, তখন ডিগ্রি পড়ি না, তখন আমি ওনার কনসার্টে গেছি। এই যে মাথায় কাপড় দিয়ে আসছেন কনসার্টে, ওর মেয়ে, ওর আগের ঘরের মেয়ে বিয়ের যে ড্রেসের, ওটা রেড ড্রেস পরে ওপেরা গান গেছে সেই কনসার্টে, আমি দাঁড়ায় দেখছি। সে যখন শেখ হাসিনা যখন চলে গেছে, বিশ্বাস করেন প্রাণের মানে আমি রুমি যখন শুনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসবে, আমি বলেছি ওকে, অ্যাটলিস্ট আর্মি অকুপাই করেনি, একজন মানুষ আসছে যে বিবেচক, যে মানে অনেক সম্মানিত এবং বিচার বুদ্ধি আছে, ডেফিনেটলি দেশটাকে খুব একটা সুন্দর পর্যায়ে ডেমোক্রেটিক একটা ইলেকশন দিয়ে, না ট্রাস্ট মি, বি অনেস্ট, আমি এরকম চিন্তা করেছি। আই সেড দ্যাট, আমি আউট লাউড বলেছি এই কথা। ষড়যন্ত্র কি শুধু জামায়াতের?
ষড়যন্ত্রটা কি আমাদের স্যার ডক্টর ইউনূসের না? সে যখন অন্য জায়গায় ওই যে কি জানি একটু মোটা করে ইটা কি জানি বলে, যে মেটিকুলাস সবকিছুর প্ল্যান মাস্টার মাইন্ড, ওনার নাম কি আমি ভুলে গেছি, ওনাকে যখন বিশ্ব প্ল্যাটফর্মে অন্য জায়গায় উনি বলে দেন দিস ইজ এ মেটিকুলাস প্ল্যান, ছিল একদম আউট লাউড meticulous plan and mastermind is he. What is people don't know what is meticulous plan. শুধু এখন আমরা শুধু এটা ইউজ করি, বাট এটা ডেপথটা আমরা জানি না। রুমি আপু, একটা মানুষ দেশের এরকম সিচুয়েশনে সে তখনও ক্ষমতায় বসে নাই, তার আগেই সে প্রতিবেশী দেশ নিয়ে একটা মন্তব্য করলো যে ভারত নাক গলাইলে সেভেন সিস্টার কি শান্ত থাকবে না, শান্ত থাকবে না। এটা সে ক্ষমতায় বসার আগে এই মন্তব্যটা করছে এয়ারপোর্টে, তখন সে ক্ষমতায় বসে নাই, 8ই আগস্টে আগে মন্তব্যটা করছে। আপনি তারপরে কি করে আশা করলেন যে এই সাউয়াচোদা যখন বসবে দেশটা একদম ফুলে ফলে শোভিত হয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা, ইউরোপ হয়ে যাবে? আমি তো এটা বুঝলাম না। যে লোকটা ট্যাক্স চোর, যার নামে এতগুলা কেস চলতেছিল, সে ক্ষমতায় মানে 8 তারিখের আগে প্রত্যেকটা কেস সে বাতিল করাইছে, এরপর আপনি কি করে আশা করলেন যে সে দেশ একদম উন্নতির চরম শিখরে নিয়ে যাবে? না, এ আসার আগে না, যখন অ্যানাউন্স করা হয় ডক্টর 5 থেকে 8 আগস্টের মধ্যে 2 দিনের ব্যাপার, মাঝখানে 2টা দিন ছিল, মাঝখানে 2টা দিন ছিল। লিসেন ইন্দ্রা, আমি যখন ইউনিভার্সিটিতে বাংলাদেশ কোথায় এটা জানিই না, ঠিক আছে, তখন আমি আউট লাউড শাউট করে বলেছি যেখানে থেকে বাংলাদেশ থেকে নোবেল প্রাইজ পেয়েছে গ্রামীণের মাইক্রো ক্রেডিটের ইমপ্লিমেন্ট মানে ব্যবস্থা ইমপ্লিমেন্ট করে বাংলাদেশে, দ্যাটস ডক্টর ইউনূস। আমি জোর গলায় বলেছি, বুক ফুলিয়ে বলেছি কথা, আমি কোনোদিন বলি নাই। এই অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি আমি বলেছি, বিকজ অফ আমার বাংলাদেশ যদি কিছু রেফার করে, মানে রেফারেন্স দেয়, আমার দেশটাকে যদি উপরে ওঠায়, তাহলে অবশ্যই I bow to my head and say that yes, you represent my country. বা পরিচয় দিতে আমার ভয় লাগে, বা পরিচয় দিলে আমাকে একটা আলাদা ভাবে কাউন্ট করবে যে হ্যাঁ তুমি বা তোমার পূর্বপুরুষেরা বা তোমরা, যে কথা আছে যে রাজাকারের বিবির বাচ্চারা সব শিবির, এটা তুমি জানো, যে পিপল জানে এটা তোমার সম্পর্কে, তাহলে আমরা আসলে কিভাবে আইডেন্টিফাই করবো? মানে তোমাদের এটা অ্যাবিলিটি নাই। এবং সেই সাথে আমি একটু আরো একটা বিষয় এটার সাথে একটু যুক্ত করে সম্পূরক একটা প্রশ্ন, আপনি আমি কি করতে আসছি এখানে? না, আমি এটার সাথে আরেকটু যুক্ত করে দিই আপনাকে। এই যে আবরার ফাহাদের যারা খুনি, তাদের বাঁচানোর জন্য জামাতের একজন বিশিষ্ট পিতা শিশির মনির কেন আসলেন? বাপ তো ছেলেকেই উদ্ধার করতে যাবে, আশ্চর্য! আপনাকে উদ্ধার করতে আসবে শিশির মনির? আপনি কি আশা নিয়ে বসে আছেন? আপনি কি শিবির? এই যে আপনি বললেন যে ওরা প্রাউডলি এটা পাবলিকলি অ্যাড্রেস করতে পারে না যে আমি শিবির নামক একটা, জামাত নামক একটা রাজনৈতিক দল, আমি কর্মী, আমি সাপোর্ট করি, এটা কোনোদিনই তারা করে না। দেখেন 54 বছরের মধ্যে এখন 2024-25 সাল, ওদের স্বর্ণযুগ চলতেছে। এত স্বর্ণযুগ ওদের ইহ জিন্দেগিতে আর পাবে কিনা জানে না। এখনো যদি আপনি কাউকে শিবির বলেন, কথার কথা বললাম, তারপরও দেখবেন সে প্রবল ভাবে ডিনাই করবে যে আরে না না না, শিবির করি না, আমার বিএনপিকে একটু ভালো লাগে। শিবির সে মুখ দিয়ে ভুলেও উচ্চারণ করবে না যে আমি শিবির পছন্দ করি। কেন করবে না? ওই যে বলছেন যে মানুষ করুক চাই না করুক, মানুষের মাথায় কিন্তু এটা আছে যে শিবির মানে হচ্ছে আল বদর, রাজাকার, আল শামসের উত্তরসূরি যারা, ওরাই শিবির করে। এটা কিন্তু মানুষ জানে, স্বীকার করুক না মানুক, যা ইচ্ছা হোক, এটা মানুষ জানে যে মানুষ যখনই তারা বলবে যে আমরা শিবির করি, জামাত করি, মানুষ একটু বাঁকা চোখে তাকাবে। তারা এটা খুব ভালো মতো জানে, এই জন্য পাবলিকলি তারা কখনোই এটা অ্যাড্রেস করে না, করবেও না কোনোদিন। এই যে 25 সালে এসে দেখেন এখনো তারা প্রাউডলি এটা বলতে পারে না যে আমরা শিবির করি। এখনো তারা নানান ধরনের, ধরেন এই যে এনসিপি, আপনার কি মনে হচ্ছে এনসিপি নিজে বুদ্ধিতে এগুলো করতেছে? এ হচ্ছে জামাতের ব্যাকআপ টিম। সি টিম, বি টিম হচ্ছে এবি পার্টি, সি টিম হচ্ছে ব্যাকআপ। বলতেছি এদের যে আসলে কতগুলা টিম, এই যে মেটিকুলাস ডিজাইন তো হুদাহুদি নাম হয় নাই, মানে প্রত্যেকটা, ধরেন আপনার যখন একটা কম্পিটিশনে জেতা দরকার, আপনি কি করবেন? ওই যে ছোট ছোট যে ইয়ে বলে, আরে কি বলে, ছোট কাগজে নাম লিখে লটারি করা হয়, আপনি যদি জিততে চান আপনি কি করবেন? প্রত্যেকটাতে নিজের নাম লিখে দিবেন না? এক্স্যাক্টলি। জামাত তাই করছে। যতগুলা নতুন বলেন পুরান বলেন, বিএনপি ছাড়া সবগুলাকে নিজেদের ব্যাকআপ টিম হিসেবে রেখে দিচ্ছে। একটা না একটা তো ক্লিক করবে। আমরা যে 10-12টা সিট পাই, এই দল না হয়ে ওই দল হয়ে গেলে, যে দেখেন শাপলা কলি নিয়ে কি তামসাটা তারা করলো, শাপলা ফুল এবং কলি নিয়ে কি নাটক সিনেমাটা তারা করলো, করার পরে দেখেন
এখন পর্যন্ত যেটা বলছিলাম, এখন পর্যন্ত তাদের দলের কোনো নিয়ম নীতি গঠনতন্ত্র বা তাদের ম্যানিফেস্ট কি কিছু তারা বলতে পারে নাই। তারা কন্টিনিউয়াসলি সেটাই বলে যাচ্ছে, অ্যান্টি আওয়ামী লীগ রাজনীতি, অ্যান্টি হাসিনা, অ্যান্টি ভারত এবং অ্যান্টি স্বাধীনতা ৭১। এটাই হচ্ছে তাদের মেইন কথা। ওরা দেশের উন্নয়নে কি করবে, দেশের জন্য কি কাজ করবে, দেশের কি অবদান রাখবে, কিচ্ছু বলে না। জামাত প্রত্যেকের একটাই ডায়লগ। আরেকটা আমি একটু কথা বলি, আরেকটা বিষয় একটু অ্যাড করে দিই। আপনি নিশ্চয়ই দেখেছেন, আপনি না সারা বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীর মানুষ এরকম অসংখ্য ভিডিও দেখেছে। এই পাশ দিয়ে পুলিশ ধরে আছে, ওই পাশ দিয়ে পুলিশ ধরে আছে, পুলিশ একজনের মুখ চেপে ধরছে, তারপরেও সে বলছে যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমি গর্বিত ছাত্রলীগ। ও জানে যে ওকে ওর সহকর্মীকে জেলখানায় মারতেছে এভরিডে, মারতেছে মানে কি হত্যা করতেছে, এভরিডে হত্যা করতেছে, তারপরও সে সিনা টান করে বুক ফুলে বলতেছে আমি ছাত্রলীগ, আমি বঙ্গবন্ধুর সৈনিক। এবং তোমরা এখন ক্ষমতায় আছো, তারপরেও এটা বলতে তোমাদের ভীষণ লজ্জা লাগে। মনে হয় ভাসুরের নাম নেবা না যে না আমি শিবির করি না, এটা ভুলেও তারা বলে না। এবং দেখবেন এরা এই সাহস ভার্সেস শিবিরের কাপুরুষতা নিয়ে আমি একটু আপনার কাছে শুনতে চাই। আমি সেটাই বলতেছিলাম যে এই যে দেখেন, ওই বললেন না যে সাদিকের পাশের বেডে থাকছে যে ছেলেটা, সেও কোনোদিন বুঝতে পারে নাই যে সে শিবির। মানে এরা কতটা মানে ভেগ ধরতে পারে, কতটা ফেক, কতটা ভণ্ড হইতে পারে, এই কথাতেই তো বোঝা যায়। এই যে একজন জাহাঙ্গীরনগরের একজন যিনি বলতেছিল যে ছাত্রলীগের ছেলেরা এত অত্যাচার করতো, এতই অত্যাচার করতো, সে রুমে নামাজ পড়তে পারতো না, অথচ প্রত্যেকটা হলে কিন্তু আলাদা করে মসজিদ আছে, প্রেয়ার রুম আছে। এক্স্যাক্টলি ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটির ভেতরে মসজিদ আছে, প্রত্যেকটা হলে প্রেয়ার রুম আছে, তারপরও সে নামাজ পড়তে পারতো না, তাকে বাথরুমে নামাজ পড়তে হইতো। আমার প্রথম কোশ্চেন হচ্ছে, বাথরুম তো নামাজ পড়ার জন্য হালাল জায়গা না, ওটা তো একটা নাপাক জায়গা, সেখানে তুমি কি করে নামাজ পড়ো? এবং এই গল্পটা যখন দিল, একটা মানুষকে আপনি কোশ্চেন করতে দেখছেন? এই কোশ্চেনটা কেউ করে নাই। কারণ কি, আরো একটা ব্যাপার আছে, দেখেন জাহাঙ্গীরনগর হচ্ছে কি অনেক বড় একটা ক্যাম্পাস, তোমার এত নামাজ পড়ার ইচ্ছা, তুমি একটু জঙ্গলে যে একটা গাছের পাশে যাই নামাজ পড়েছো, তুমি টয়লেটে কেন পড়ছো? না, আমি কন্টিনিউ করি, আমাকে বলতে দেন। এরপর দেখবেন এরা 5ই আগস্ট গণভবনে গিয়ে যেখানে সেখানে সেজদা দিতেছে, অথচ নামাজ পড়া এবং সেজদা দেওয়ার পাক পবিত্র জায়গা লাগে, সেটা স্পষ্ট করে লিখে দেওয়া আছে, যেখানে সেখানে তুমি সেজদা দিতে পারো না। গত 17 নভেম্বর যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায় দিল, আপনি দেখেন রাস্তার মাঝখানে, যে রাস্তায় কুত্তা বিলাই হাগে মুতে, মানুষের ছ্যাপ ফালায়, কফ ফালায়, মানে ময়লা গার্বেজ ট্রাক যায়, সেই রাস্তার মধ্যে তারা সিজদা দিচ্ছে। কেন দিচ্ছে বলেন? শো অফ। এই প্রতিটাই ছিল তাদের আলগা মুখোশ। তারা ছাত্রলীগ, এই যে ছাত্রলীগের যে এত দুর্নাম, কেন আপনার মনে হয় রিসেন্ট কয়েক বছরে, গত 5 বছর ছাত্রলীগের যত দুর্নাম হয়েছে, আপনি দেখেন গত 1 বছরে কি দেশে কম ক্রাইম হয়েছে? সবচেয়ে বেশি বিগত 15-20 বছরের মধ্যে সবচেয়ে বেশি ক্রাইম হয়েছে বিগত 1 বছরে। আপনি ক্রাইমের লিস্ট কোথাও দেখতে পাচ্ছেন না? কেন পাচ্ছেন না বলেন তো? কোথাও ছাত্রলীগ আওয়ামী লীগকে ভরায় দেওয়া যাচ্ছে না। মানে মাখায়, ছাত্রলীগ আওয়ামী লীগের নাম মাখায় দিলে ওটা টিআরপি বেশি পায়, যেটা আমরা এতদিন দেখে আসছি। এবং অফলাইনে প্রচুর মিডিয়া পার্সন এটা স্বীকার করছে, ছাত্রলীগ আওয়ামী লীগের নাম বেশি দিলে, একটা ঘটনায় মাখায় দিলে টিআরপি বেশি পায়। আপনি বলেন, আপনি নিজে জানেন না এই ইস্যু? আমি তো অনেক ছোট মানুষ, আমার সাথে অনেক ছোট ছোট মানুষের পরিচয়, সেই মানুষগুলো যেহেতু বলছে, টপ টায়ারের মানুষগুলো আপনার সাথে পরিচয়, আপনার সাথে কিরকম বলছে আপনি বলেন। আজকে তারা দেখেন কোনো ক্রাইমের কোনো ট্রেস তারা করতে পারে না, কারণ কি ওখানে আওয়ামী লীগের ছাত্রলীগের নাম দেওয়া যাচ্ছে না, খাচ্ছে না মানুষ। অথচ প্রত্যেকটা মানুষ, ছাত্র দলের বলেন, যুব দলের বলেন, বিএনপির বলেন, জামাত শিবির তো মনে করেন মানুষকে সুগার কোট করে গু খাওয়াই দেয়। ওরা তো এরকম সরাসরি বলে না যে জয় বাংলা, আমি শেখ হাসিনার লোক, বঙ্গবন্ধুর সৈনিক আমি, এভাবে তো বলে না। তারা এসে কি বলবে, মানে আল্লাহর সৈনিক এটাও বলার সাহস পায় না, কিন্তু বঙ্গবন্ধু সৈনিক এটা বলে দেয়। না, শোনেন তারা কি বলে, তারা বলে ভোটটা দাঁড়িপাল্লায় দিও, নাইলে কবরে গিয়া জবাব দিবা কি। ভাই, কবরে দাঁড়িপাল্লা ভোট নিয়ে প্রশ্ন কবে থেকে শুরু করছে আল্লাহ? আমি তো জানি রবের নাম জিগাবে, নবীর নাম জিগাবে, দাঁড়িপাল্লায় ভোট দিছি কিনা এটা তো জিগাবে না। তাই যদি হয়, তাইলে যে মুসলমানটা আমেরিকায় থাকে, যে মুসলমানটা নরওয়েতে থাকে, যে মুসলমানটা সুইডেনে থাকে, তার কবরে গিয়ে কোন প্রশ্নটা করবে? ওখানে তো দাঁড়িপাল্লা নাই, সে সেখানে কোন ভোটটা দিবে? এই যে এরা যে ভণ্ড একটা ফেক, আপনার সামনে যে একটা ফেক ইউফোরিয়া, সুখকর একটা অনুভূতি আপনাকে দিতে থাকে সারাক্ষণ, জয় বাংলার লোকেরা সেটা করে না। তারা পুলিশের এত নির্যাতন, 1.5 বছরে তো কম নির্যাতন হয় না, জয় বাংলা স্লোগান দিয়ে পোলাপান মার্ডারও হয়ে গেছে, তারপরও তারা বুক উঁচায় বলে, গলার রক ফাটায় ফেলতেছে জয় বাংলা স্লোগান দিয়ে। কেন? কারণ এটা এই দেশের ভূমির সাথে, এই আলো হওয়ার সাথে, এইটা জন্মের সাথে রিলেটেড। ওই আজাদি বলেন, ইনকিলাব বলেন, জিন্দাবাদ বলেন, ওগুলা এখানে কেউ খায় না। খুব সিলেক্টিভ লোকজন, খুব সিলেক্টিভ লোকজন। এই যে বললেন যে আপনার সাথে যে শিল্প সংস্কৃতি চর্চা যারা করতো, এরাও দেখবে
এখন যে বলতেছেন এটা চুপ কেন, আপনি জিজ্ঞেস করছিলেন না লাস্ট কোশ্চেনে, এটা চুপ কেন? এরা চুপ কেন হচ্ছে কারণ এরা হচ্ছে সবগুলো চুপা জামাতি, ওই যে প্রাউডলি বলতে পারে না। থ্যাংক ইউ ফারহানা ইন্দ্রা। আমরা একটু রুমির কাছে যাই। রুমি গোমেজ, একটি বিষয়ে আমি একটু আপনার কাছে প্রশ্ন করব, সেটি হচ্ছে 5 আগস্টের পরেই না শুধু, অর্থাৎ জুলাইয়ের শুরু থেকে আজকে পর্যন্ত বাংলাদেশে যতগুলো ধ্বংসাত্মক ঘটনা ঘটেছে, সেই ধানমন্ডি 32 নম্বর ভাঙা থেকে যতগুলো ঘটনা ঘটেছে, এই ঘটনার পরে কিছু স্পেশাল কাজ করা হয়েছে। তার মধ্যে সে গরু জবাই করে কোরবানি করা, মিলাদ পড়ানো, সেখানে নামাজ পড়া। ফারহানা ইন্দ্রা এবং রুমি গোমেজ, আমি আগে রুমি গোমেজের কাছে শুনছি, তারপর ফারহানা ইন্দ্রা। রুমি, এটা কি আসলে কি আমরা কেউ কি আসলে দেখাতে চাচ্ছে যে বাংলাদেশে প্রচুর জঙ্গি, বাংলাদেশের মানে জঙ্গি দিয়ে গিজগিজ করতেছে? এটা কি আসলে কেউ কারো পারপাস কি সার্ভ করতেছে বলে মনে হয় নাকি আপনার কাছে রুমি গোমেজ? এইটা বলছে আর একজন শফিকুল মাসুদ বলছে যে আমাদের টার্গেট ছিল শেখ হাসিনাকে হত্যা করা। আচ্ছা, ওটার নাম কি? তাহের মনে হয়। না তাহের না, একটু বড় লম্বা দাড়ি, ওর ভিডিওটা আমার কাছে আসেন না, ওনার নামটা দেখতে পাই না। সে বলছে নাম মনে থাকে না, কারণ এতদিন কোনো আওয়াজ ছিল না, এদের কোনো আওয়াজ পাই না, এই জন্য নাম মনে নাই, বক্তব্যগুলো মাথায় সেট হয়ে যায়। তো পরিষ্কার বলছে যে এটা কিসের কোটা কিসের কি, এটা শুরু থেকে জামাতের শেখ হাসিনা পতনের আন্দোলন, শেখ হাসিনাকে হত্যা করার আন্দোলন। এটা একমাত্র আপনারা কেউ বুঝতে পারেন না, আপনাদের কাউকে বুঝতে দেই নাই, কারণ আমরা জাইঙ্গের নিচে থেকে এগুলো করেছি। এগুলো একমাত্র শেখ হাসিনা বুঝতে পারছে। ফারহানা ইন্দ্রা, আমরা লাইভটি শেষ করে নিয়ে আসি। আমাদের দর্শক শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ। ফারহানা ইন্দ্রা, আপনি যদি একদম শেষ দিকে কিছু বলতে চান, এবং রুমি গোমেজের কাছ থেকে শেষ বক্তব্য নিয়ে আমরা আজকের লাইভটা ইতি টানবো। এবং আমি একটু শুনতে চাইবো যে আসলে এখন যারা আমরা আছি বা এখন যারা বাংলাদেশে আছে, আমরা আসলে এই যে গভীর ষড়যন্ত্র, মেটিকুলাস ডিজাইন, আমার একটা কথা বারবার মনে পড়ে যে যখন আমরা তো গ্রামের লোকজন, তো ওই যখন হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন কাজে যখন লোক রাখতাম একটা কাজ করার, তখন সন্ধ্যার সময় সে এসে আমাদেরকে বলতো যে এইটা করার কথা বলছিলেন, এইটা করছি, ওটা করার কথা বলছিলেন, ওইটা করছি, সেইটা করার কথা ছিল, ওইটাও করছি। ঠিক ডক্টর ইউনূস যখন হচ্ছে গিয়ে ক্লিনটনের সামনে গিয়ে বলছে যে ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইনড, নো ওয়ান ইভেন ডিড নট নো হু ওয়াজ, বাট মানে খুব ভেরি কায়দা কানুন করে বললেন আর কি। তো সেই যে বলা বলিটা, মানে এই যে মানে ডক্টর ইউনূসের বলার ধরনটা, এটা আমার কাছে মনে হয়েছিল যে আসলে ডেইলি লেবার তার মালিকের কাছে কাজের হিসাব দিচ্ছে। আমাদের এখানে এটাকে বলে বসইরা কামলা, আমরা বলি ঠিয়াইল্লা বা এরকম কোন একটা কিছু, এটা অনেক ইয়ে আছে, যাকে এটা এক এক অঞ্চলে এক এক ভাবে বলে। তো আসলে ফারহানা ইন্দ্রা, যদি হচ্ছে কি আসলে আমাদের এখন আসলে যারা বাংলাদেশে আছেন খুবই খারাপ অবস্থায় রয়েছেন, তৃণমূল আওয়ামী লীগের মানুষের উপরে মানে অমানবিক নির্যাতন এমন মানুষগুলোর উপরে করা হচ্ছে যারা আওয়ামী লীগের নাম নিয়ে কোনোদিন কাউকে একটা টোকা কিল পর্যন্ত দেন, একটা চিমটি পর্যন্ত দেয় না, সেই সমস্ত মানুষগুলোর উপরে অকথ্য নির্যাতন করা হচ্ছে। একটি ভিডিও এরকম আছে যে একটি লোককে ব্লেড দিয়ে চিরে তার গায়ে লবণ মাখিয়ে, আর লবণ আর শুকনো লঙ্কা মাখিয়ে দিচ্ছে। এরকম একটি ভিডিও আছে যে প্লাস্টিক পুরে তার গায়ে ফেলছে। এই ভিডিওগুলো সব সোশ্যাল মিডিয়ায় আছে এবং আমার কাছে সেভ করা আছে। ফারহানা ইন্দ্রা, এখন আসলে আপনি যদি এই শেষ বক্তব্য কিছু দিতেন যে আসলে আমরা কিভাবে করতে পারি, বা আপনি কিভাবে ভাবছেন, এবং রুমি গোমেজ, এরপরে রুমি গোমেজের কাছে ফারহানা ইন্দ্রা একটু 2 মিনিটের মধ্যে যদি আমাদেরকে। আমি ছোট করে বলে দিই, সেটা হচ্ছে যে এই যে দেখেন একটা বা 1.5টা জেনারেশন বলা যায় টানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন দেখে বড় হয়েছে। তাদের কাছে মনে হচ্ছিল যে পাশের বাড়ির ডাইলটা মনে হয় বেশি মজা, আমাদের বাসার পোলাও কর্মা ভালো লাগতেছে না, ওদের বাসার ডাইলটা যদি একটু খাইতে পারতাম কুলজাটা জুড়াইতো। তো এখন তারা কুলজা জুড়াইতেছে ডাইল খাইয়া। তো সেই ডাইলের মধ্যে কি থাকে? পপি বীজ থাকে। আমি দেখলাম ফেনীতে আজকের নিউজ, এটা পাকিস্তান অর্ডিন্যান্স পিওএফ এর বুলেট পাওয়া গেছে ফেনীতে অজ্ঞাত লোকের কাছ থেকে। পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি, হ্যাঁ, পিওএফ মেড বুলেট পাওয়া গেছে। আপনি আমাকে বলেন এখন তাদের কতখানি সুখ লাগতেছে। তারা যারা ভাবছিল যে পাশের বাড়ির ডাইলটা হইলে খুব ভাল লাগতো, আম্মার হাতের রান্না ভাল লাগতেছে না, খামো না পোলাও গোস্ত, ডাইল খামো, এখন তারা ডাইল খাচ্ছে, ডাইলের সাথে ওই পপি বীজের আফিম মিশায় খাবে। তা আমার কাছে মনে হয় যেটা, যে আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছাড়ুক, বা 75-এ বঙ্গবন্ধু খুন হয়ে ক্ষমতা বদল হোক, 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে গিয়ে ক্ষমতা বদল হোক, 96-এ শান্তিপূর্ণভাবে, 2001-এ শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছাড়ার পরে আওয়ামী লীগ কি নির্যাতিত হয় নাই? অফকোর্স প্রতিবারই তাই হয়েছে। আমরা যেটা বাংলাদেশের মানুষজন, আমার মেমোরি যতটুকু আছে, আমি দেখছি প্রতিবার রেজিম চেঞ্জ মানেই হয়েছে আওয়ামী লীগের লোকদের উপর নির্যাতন।
অপোজিট সাইডে আপনি দেখেন 8 সালে যখন আমরা ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে সরকার গঠন করি, তখন প্রধানমন্ত্রী বলে দিয়েছেন স্ট্রেট, বিজয় মিছিলটা পর্যন্ত তোমরা করতে পারবা না। মনে আছে। অথচ সেম একটা বিজয় আপনি দেখেন 5ই আগস্টের পরে বিএনপির উল্লাসটা আপনি দেখেন। হ্যাঁ, সরকার পতন হয়েছে, তোমাদের ক্ষমতায় যাওয়ার হাউস সব মেনে নিলাম, মুক্তিযুদ্ধের অপমান যখন হয়েছে, 32 যখন পোড়ায় দিছে, তোমরা তো স্ট্যান্ড নিতে পারো না। দুনিয়াতে এরকম কুসুরচোদা জাতি আর দ্বিতীয়টা নাই যারা স্বাধীনতা নিজের দেশের জাতির পিতাকে এইভাবে অসম্মান করতে পারে। সেই জাতি ভুগবে না তো কোন জাতি ভুগবে আমাকে বলেন? কোন জাতিটা ভুগবে? যারা নিজের দেশের মুক্তিযোদ্ধাদের সম্মান করতে জানে না, নিজের জাতির পিতাকে সম্মান করতে জানে না, ওরা তো ভুগবেই। স্বাধীনতার দল হিসেবে আওয়ামী লীগও ভুগবে। অনেক বড় দীর্ঘশ্বাসের সাথে এই কথাটা সবসময় বলতে হয় যে রেজিম যেভাবেই চেঞ্জ হোক, আওয়ামী লীগের লোকেরা মরবে, ভুগবে, তাদেরকে সবসময় কোলাটারাল ড্যামেজ হিসেবেই কাউন্ট করা হবে। কিছু করার নেই, এটা আমাদের ফিউচার। আমরা জন্মের সময় ডিএনএ সাথে করে এটা নিয়ে আসছি। আমরা ওই যে দল করি না, আমরা দলটা নিয়ে জন্মাই, দল করি না। এটা আওয়ামী লীগের কপালের লিখন যে এই রাজাকার 71 সাল হইলেই রাজাকার হয় না, যে কোনো সময় রাজাকার পয়দা হইতে পারে। এই রাজাকারদের সাথে যুদ্ধ করে আওয়ামী লীগকে টিকে থাকতে হয়, আওয়ামী লীগকে এবারও টিকে থাকতে হবে। এবং তৃণমূলের লোকেরা মরেও বেঁচে থাকবে। এত কোটি কোটি মানুষ তোরা মেরে ফেলতে পারবে না আওয়ামী লীগের লোকজন? এটা কি সম্ভব? আপনি আমাকে বলেন। তাদের আমরা কয়েক % রাজাকার শেষ করতে পারি না, ওরা তো কোটি কোটি আওয়ামী লীগ লোকজন মেরে ফেলতে পারবে না। কতদিন আমাদের দমায় রাখবে? একটা সবকিছুরই তো শেষ আছে। রাত যত ডিপ হইতে থাকে, ভোটটাও তো কাছাইতে থাকে। এক্স্যাক্টলি। সেই দিন যখন আসবে তখন প্রতিটার জবাব আর কে কিভাবে নিবে আমি জানি না, বাট আমি মুক্তিযুদ্ধের সবকিছুকে নিজের পার্সোনাল সম্পদ হিসেবে দেখি। আমার বাড়ি ঘর আমার পার্সোনাল সম্পদ না। ধানমন্ডি 32, মুক্তিযুদ্ধ জাদুঘর, মুক্তিযুদ্ধের যত স্মারক, সোহরাওয়ার্দী উদ্যানে মুরাল, এগুলো সব আমার পার্সোনাল সম্পদ হিসেবে আমি কাউন্ট করি। সো আমার সম্পদ ড্যামেজের হিসাব আমি নিব। এবং আমার সাথে তৃণমূলের যেসব লোকজন এখন নির্যাতিত হচ্ছেন, তারা কি ছাইরা দিবে? রিয়েলিটি তাদের মাইনে নিতে হবে।